এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ চার্জ ট্রান্সফার স্পেকট্রা অফ ট্রানজিশন মেটাল আয়ন। এখন আমরা এই রকম অনেক ট্রানজিশন মেটাল কমপ্লেক্স দেখতে পাই যেখানে কিন্তু আমরা এই ধরনের অনেক ট্রানজিশন মেটাল কমপ্লেক্সেস দেখতে পাই যেখানে ফর্মালি ডিডি ট্রানজিশন হওয়াটা পসিবল নয়, অথবা এই রকম অনেক কমপ্লেক্স যেখানে ডিডি ট্রানজিশন হলে সেই কমপ্লেক্সের কালার ইন্টেন্সিটি যা হওয়া উচিত ছিল, কালার ইন্টেন্সিটি অ্যাকচুয়ালি তার চেয়ে অনেক অনেক বেশি হয়। সো যেমন ধরা যাক, আমরা যদি একটা উদাহরণের কথা ধরি, দ্যাট ইজ পারম্যাঙ্গানেট। দিস ইজ ভেরি ফ্যামিলিয়ার টু আস। পারম্যাঙ্গানেট ইনভলভস ম্যাঙ্গানিজ ইন +7 oxidation state. এখন ম্যাঙ্গানিজ ইন +7 oxidation state মানে দ্যাট ইজ এ D0 আয়ন। সো ফর্মালি এখানে পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে কিন্তু যেহেতু দ্যাট ইজ এ D0 আয়ন, তো সেক্ষেত্রে কিন্তু ডিডি ট্রানজিশন হওয়াটা সম্ভব না। কিন্তু তবুও আমরা দেখতে পাই যে পারম্যাঙ্গানেট ইজ ইন্টেন্স পার্পল ইন কালার। সো ফলত এখানে যদি কালারের অরিজিন আমাদের ব্যাখ্যা করতে হয়, তাহলে সেক্ষেত্রে ডিডি ট্রানজিশন কিন্তু তার কারণ হতে পারে না। সো দেয়ার মাস্ট বি সাম ডিফারেন্ট অরিজিন। তো এই ধরনের যে কমপ্লেক্সের কালারগুলো, সেগুলো ব্যাখ্যা করার জন্য আমরা যেটা সাহায্য নিই, দ্যাট ইজ কল্ড চার্জ ট্রান্সফার ট্রানজিশন। ইনফ্যাক্ট দেখতে পাওয়া যায় যে দিস ব্যান্ডস আর রেসপন্সিবল ফর দ্য কালার চেঞ্জেস associated with indicators for inorganic cations such as the thiocyanate test for iron 3+, যেখানে আমরা জানি যে আয়রন থায়োসায়ানেট কমপ্লেক্স ফরমেশনের ফলে একটা ইন্টেন্স রেড কালার তৈরি হয়। অর দ্য ইন্ডিকেটরস ইউজড ইন ইডিটিএ টাইট্রেশন, যেখানে আমাদের কিন্তু ভিজিবল রিজিয়নে চার্জ ট্রান্সফার ব্যান্ডের জন্য আমরা ইন্টেন্স কালার দেখতে পাই। ইন জেনারেল ইলেকট্রনিক স্পেকট্রাম অফ এ কমপ্লেক্স সেটা তিনটে ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। সো ইলেকট্রনিক স্পেকট্রাম of a complex such as Ml6, maybe subclassified in 3 main categories. কি কি হতে পারে? এক নম্বর হচ্ছে ট্রানজিশনস between levels primarily located on the metal. As for example, the DD transition, which is well known to us. Second যেটা হতে পারে, transitions between levels primarily located on the ligands.
as for example pi star transition in aromatic ligands. আর থার্ড যেটা ঘটতে পারে, that is transitions in which there is an electron transferred from the metal to ligand or vice versa. উল্টোটাও করতে পারে। এই যে থার্ড ক্যাটাগরির যে ইলেকট্রনিক ট্রানজিশন, এইটাকে আমরা বলছি চার্জ ট্রান্সফার স্পেকট্রাম। So this is the charge transfer transition. এখন এই চার্জ ট্রান্সফার যে ট্রানজিশন ইন প্রিমিটিভ সেন্স charge transfer transition may be regarded as an internal redox process. এটা কিরকম ব্যাপার না, আমরা ধরা যাক একটা সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালের কথা কনসিডার করছি এবং সেখানে ইলেকট্রন ট্রান্সফারের রেসপেক্টে আমরা কনসেপ্ট অফ আয়নাইজেশন এনার্জি এবং ইলেকট্রন অ্যাফিনিটি সেটাকে ইউজ করছি ইন ফেভার অফ ট্রানজিশন। কিভাবে এটা কনসিডার করছি না, ধরা যাক আমরা সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালের ক্ষেত্রে আমরা জানি যে সোডিয়াম আয়ন রয়েছে ইন দ্য ফর্ম অফ Na+ এবং Cl রয়েছে ইন দ্য ফর্ম অফ Cl-। সো আমরা এখানে কনসিডার করছি যে অ্যাজ ইফ ক্লোরাইড আয়ন সেটা একটা ইলেকট্রন সেখান থেকে আয়োনাইজ হচ্ছে, দিয়ে সেটা ফর্মালি ক্লোরিন অ্যাটম ফর্ম করছে এবং এই ইলেকট্রনটা একটা সোডিয়াম আয়ন নিয়ে সেটা সোডিয়াম মেটালে রিডিউসড হচ্ছে। তো দ্যাট মিন্স দিস ইজ দ্য প্রসেস অফ অক্সিডেশন এন্ড দিস ইজ দ্য প্রসেস অফ রিডাকশন। এখন দিস ইজ দ্য এক্সট্রিম কেস অফ ইলেকট্রন ট্রান্সফার। আমরা যখন ইলেকট্রন ট্রানজিশনের কথা বলি তখন ডেফিনেটলি আমরা এই ধরনের এক্সট্রিম কেসের কথা কনসিডার করি না, কিন্তু theoretically it is possible to transfer of an electron from chloride ion to sodium ion. এখন সেই ক্ষেত্রে ডেফিনেটলি এই ট্রানজিশন ঘটানোর জন্য যে ফোটন ইনভলভড সেটা মানে একটা ফোটন আমরা ইউজ করতে পারি ফর দিস ট্রানজিশন অর দ্য ট্রান্সফার অফ দিস ইলেকট্রন, কিন্তু ডেফিনেটলি সেই ফোটনের এনার্জি অনেক হাই হবে। So the energy required for this process may be supplied by a photon
but their energy will be so high that it belongs to the UV region of the spectrum. তার মানে আমরা এই ধরনের ইলেকট্রন ট্রান্সফারের ক্ষেত্রে, যদিও আমাদের এখানে আমরা কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফারের কথা কনসিডার করছি না, কিন্তু এই ধরনের ইলেকট্রনিক ট্রানজিশনের এক্সট্রিম কেসটা হচ্ছে ইন্টারনাল ইলেকট্রন ট্রান্সফার। তো যদি আমরা আমাদের আলোচনাটাকে রেস্ট্রিক্ট করে রাখি ইন দ্য ইলেকট্রনিক ট্রানজিশন, তাহলেও সেক্ষেত্রে এই ট্রানজিশনটা ঘটানোর জন্য যে ফোটন ইজ এসেনশিয়াল, তার মানে তার এনার্জি এতটাই হাই হবে যে সেটা ইউভি রিজিয়নে বিলং করবে। এখন তাহলে আমরা দেখি যে আমরা কিভাবে এই মেটাল লিগ্যান্ড কম্বিনেশনটাকে মডিফাই করতে পারি যাতে ইলেকট্রন ট্রান্সফার ফ্রম লিগ্যান্ড টু মেটাল অর মেটাল টু লিগ্যান্ড বিকামস মোর ফেভারেবল। এখন তাহলে আমরা যদি আমরা এই সিচুয়েশনটার কথাই ধরি, যেটা আমরা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কনসিডার করলাম, সেই রকম একটা কম্বিনেশনের কথাই আমরা ধরি যেখানে একটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে ফ্রম দ্য লিগ্যান্ড সেন্টার টু দ্য মেটাল সেন্টার। তাহলে সেখানে যদি আমরা একটা মেটালকে নিই উইথ রিলেটিভলি হাই আয়নাইজেশন এনার্জি, তাহলে আমরা দেখতে পাবো যে তার ক্ষেত্রে এমটি অরবিটাল থাকবে at fairly low energy. তার মানে সেক্ষেত্রে যেহেতু এই মেটাল আয়নটার আয়নাইজেশন এনার্জি ইজ ভেরি হাই, তার মানে ইট ইজ সাসেপ্টেবল ফর রিডাকশন, এটা সহজেই একটা ইলেকট্রন নিয়ে রিডিউস হতে চাইবে। আবার যদি আমরা একটা নন মেটাল কম্বাইন করি উইথ রিলেটিভলি লো ইলেকট্রন অ্যাফিনিটি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে that must have some field orbital at fairly high energy and would be easily oxidizable. তাহলে এই ধরনের মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে কম্বিনেশনের ফলে যে কমপ্লেক্স তৈরি হবে, সেক্ষেত্রে কিন্তু লিগ্যান্ড সেন্টার টু মেটাল সেন্টার যে ইলেকট্রন ট্রান্সফার করতে গেলে দ্যাট অর ইলেকট্রনিক ট্রানজিশন ঘটাতে গেলে যে ফোটনকে ইনভলভ হতে হবে তার এনার্জি মে ফল ইন দ্য ভিজিবল রিজিয়ন, এবং তার ফলে আমরা দেখতে পাবো যে তার জন্য একটা কালার কিন্তু আমরা পাবো in the visible or at the near ultraviolet region. এখন একটা কমপ্লেক্সের ভিজিবল রিজিয়নে কালার আমরা দেখতে পাই যদি এনার্জি সেপারেশন, সো ভিজিবল রিজিয়ন এনার্জি সেপারেশন যদি 14,000 to 28,000 সেন্টিমিটার ইনভার্সের মধ্যে হয়। এখন যদি কোনো কমপ্লেক্সের ক্ষেত্রে সেপারেশন বিটুইন দ্য লেভেল ইজ স্মল, small means less than 10,000 centimeter inverse, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে এবং
আইদার লিগ্যান্ড অক্সিডাইজ বা মেটাল রিডিউসড হচ্ছে অথবা জাস্ট উল্টোটা ঘটছে, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কমপ্লেক্সটা ব্রেকডাউন করে যাবে। যেমন এই ধরনের ঘটনা আমরা দেখতে পাই কোবাল্ট হেক্সাক্রো 3+ এর ক্ষেত্রে, যেখানে আমরা দেখি কোবাল্ট 3+ ওয়াটারকে অক্সিডাইজ করে নিজে রিডিউসড হয়ে যাচ্ছে টু কোবাল্ট 2+। অথবা আমরা দেখতে পাই Fe(I3) এই কমপ্লেক্সের ক্ষেত্রে, যেখানে Fe3+ ইজ অক্সিডাইজিং ইন নেচার এবং সেটা আয়োডাইডকে অক্সিডাইজ করে আয়োডিন লিবারেট করছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে এবং দেয়ার ইজ এ ইন্টারনাল রিডক্স প্রসেস, সেখানে স্পন্টেনিয়াসলি কমপ্লেক্সটা ব্রেকডাউন করে যাচ্ছে। কিন্তু যদি এরকম হয় যে এনার্জি সেপারেশন ইজ গ্রেট এনাফ ফর দ্য কমপ্লেক্স টু বি স্টেবল, তাহলে সেক্ষেত্রে আমরা চার্জ ট্রান্সফার অ্যাবজর্পশন অ্যাট রিলেটিভলি লো এনার্জিতে দেখতে পাই। করসপন্ডিং টু ট্রানজিশন আইদার এই রকম ধরনের একটা সিচুয়েশন m(n+-1 - L) এই ধরনের কম্বিনেশন থেকে, সরি mn+L, এখানে আমি উল্টো করে লিখলাম, mnn+L এইখান থেকে একটা ইলেকট্রন মেটাল থেকে লিগ্যান্ডে ট্রান্সফার হচ্ছে, সো মেটালের অক্সিডেশন স্টেট ইনক্রিজ করছে, লিগ্যান্ডে রিডিউসড করছে। অথবা যেটা ঘটতে পারে সেটা হচ্ছে mn-1+L এখানটা তৈরি হচ্ছে ফ্রম mn+L-। এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে লিগ্যান্ড সেটা একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এবং মেটাল সেই ইলেকট্রনটা নেয়ার ফলে মেটালের অক্সিডেশন স্টেট 1 ইউনিট ডিক্রিজ করছে। সো এক্ষেত্রে লিগ্যান্ড মেটাল থেকে লিগ্যান্ডে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, এখান লিগ্যান্ড থেকে মেটালে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা দেখতে পাবো যে ভিজিবল রেঞ্জে একটা স্ট্রং চার্জ ট্রান্সফার ট্রানজিশন, এবং তার জন্য আমরা কালার অবজার্ভ করব। তাহলে ইন প্রিন্সিপাল আমরা 4 ধরনের চার্জ ট্রান্সফার ট্রানজিশন দেখতে পাবো। কি কি সেটা এবার আমরা দেখে নিই। সো প্রথম যেটা হতে পারে 1 নম্বর, ligand to metal charge transfer। এখানে তার মানে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে ফ্রম আ লিগ্যান্ড বেসড অরবিটাল টু মেটাল বেসড অরবিটাল, এবং এই ধরনের ইলেকট্রন ট্রান্সফারের ফলে আমরা ইউভি অথবা ভিজিবল রিজিয়ন অফ দ্য ইলেকট্রনিক স্পেকট্রামে একটা ট্রানজিশন দেখতে পাচ্ছি উইথ হাই ইন্টেন্সিটি। যেমন এর উদাহরণ হচ্ছে পারম্যাঙ্গানেট, এক্ষেত্রে আমরা লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার দেখতে পাই, পাররেনেট or FeCl4 minus or CrO4 2 minus etc. এরকম আরো উদাহরণ হতে পারে। এখন এইখানে তাহলে আমাদের যে ক্যারেক্টারিস্টিক গুলোর দিকে মাথায় রাখতে হবে, বা যে কম্বিনেশন গুলো দেখে আমরা কিভাবে তাহলে বুঝতে পারবো যে কোথায় কি ধরনের ট্রানজিশন হতে পারে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লিগ্যান্ড that is easily oxidizable, that means in high negative oxidation state, or easily polarizable। তার কারণ লিগ্যান্ডের উপর যদি নেগেটিভ চার্জ ডেন্সিটি বেশি হয়, then it can susceptible to transfer of an electron to the metal, অথবা যদি এটা ইজিলি পোলারাইজেবল হয় লাইক সালফাইড টাইপ অফ লাইগ্যান্ড, তাহলে সেক্ষেত্রে it can transfer electron density easily। অন্যদিকে মেটাল that must be in high, that must be easily reducible,
That means it should be in high positive oxidation state. তার কারণ যদি মেটাল আয়নটা হাই পজিটিভ অক্সিডেশন স্টেটে এক্সিস্ট করে তাহলে তার ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি বেশি থাকবে। এখানে যে কম্বিনেশন গুলোর কথা, যে কমপ্লেক্স গুলোর কথা আমরা লিখেছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে ম্যাঙ্গানিজ রয়েছে ইন +7 অক্সিডেশন স্টেট, হুইচ ইজ হাই পজিটিভ অক্সিডেশন স্টেট, এবং তার ফলে ম্যাঙ্গানিজের ইলেকট্রন অ্যাকসেপ্ট করার ক্ষমতা বেশি, হোয়ারএজ অক্সাইড তার ইলেকট্রন ডোনেট করার এবিলিটি বেশি। এখানে আমরা দেখতে পাচ্ছি আয়রন সেটা +3 অক্সিডেশন স্টেটে রয়েছে, ফলত ক্লোরাইড থেকে আয়রনে ইলেকট্রন ট্রান্সফার অর ইলেকট্রনিক ট্রানজিশন পসিবল, যে কারণে আমরা লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার দেখতে পাচ্ছি। এই লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার ট্রানজিশন গুলোকে আমরা ইন শর্ট LMCT, লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, এই হিসেবে রিপ্রেজেন্ট করে থাকি। সেকেন্ড যে ধরনের ইলেকট্রনিক ট্রানজিশন, যে ধরনের চার্জ ট্রান্সফার ট্রানজিশন হওয়া সম্ভব, দ্যাট ইজ কল্ড মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফার। এক্ষেত্রে মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফারের ক্ষেত্রে অবভিয়াসলি মেটাল তাকে হতে হবে ইজিলি অক্সিডাইজেবল, এবং লিগ্যান্ড তাকে হতে হবে ইজিলি রিডিউসেবল। এখন এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে গেলে আমাদের যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে লিগ্যান্ড শুড হ্যাভ ভ্যাকেন্ট লো লাইন pi star orbital. As for example, CO, carbon monoxide, pyridine, bipyridine, phenanthrolene, or any other heterocyclic aromatic ligands. অন্যদিকে মেটাল যেহেতু সেটা ইজিলি অক্সিডাইজেবল, সো দ্যাট মিনস ইট শুড বি ইন লো পজিটিভ অক্সিডেশন স্টেট। সো এই ধরনের কম্বিনেশন যদি এক্সিস্ট করে তাহলে সেক্ষেত্রে আমরা মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফার ট্রানজিশন দেখতে পাবো। আয়রন বাইপিরিডিন কমপ্লেক্স, that means iron bipyridine 3 2+ or ruthenium bipyridine 3 2+, এই ধরনের কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফার ট্রানজিশন সেগুলোকে ভিজিবল রিজিয়নে আমরা অ্যাপিয়ার করতে দেখতে পাই। তার কারণ এখানে মেটাল রয়েছে ইন ইজিলি অক্সিডাইজেবল স্টেট, দ্যাট মিনস আয়রন ইজ ইন +2 অক্সিডেশন স্টেট, whereas ligand, that means bipyridine, সেখানে pi star vacant orbital রয়েছে, where it can accept the electron density from the metal. থার্ড যে চার্জ ট্রান্সফার ট্রানজিশনটা হতে পারে, that is called metal to metal চার্জ ট্রান্সফার। আগের যে ট্রানজিশনটা, দ্যাট মিনস মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফার, এটাকে আমরা ইন শর্ট রিপ্রেজেন্ট করি অ্যাজ MLCT। মেটাল টু মেটাল চার্জ ট্রান্সফার, সো তার মানে এটাকে বলা উচিত MMCT। অনেক ক্ষেত্রে এর একটা অন্য
একটা নমেনক্লেচারও আমরা ইউজ করে থাকি, দ্যাট ইজ কল্ড ইন্টারভ্যালেন্স চার্জ ট্রান্সফার। or IVCT। এখন এই ধরনের ঘটনাটা কোথায় ঘটছে বা কিভাবেই বা ঘটছে বা কেন এর নাম ইন্টারভ্যালেন্স চার্জ ট্রান্সফার? না, এক্ষেত্রে যেহেতু মেটাল টু মেটাল চার্জ ট্রান্সফারের কথা আমরা কনসিডার করছি, তার মানে আমরা বুঝতে পারছি there is a transfer of electron from one metal center to another metal center। এটা আমরা দেখতে পাই ইন কেস অফ প্রুশিয়ান ব্লু। এই ধরনের ইলেকট্রনিক ট্রানজিশন আমরা দেখতে পাই, এবং এই ধরনের ইলেকট্রনিক ট্রানজিশনের জন্যই প্রুশিয়ান ব্লু এর কালার এরকম ইন্টেন্স ব্লু হিসেবে আমরা দেখতে পাই। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি KFeCN6.H2O এই কমপ্লেক্স। এখন এখানে যেটা ঘটছে আমরা জানি যে আয়রন 2 এবং আয়রন 3 is bridged by cyanide ion। ফলত এখানে internal electron transfer is possible from one metal center to another metal center since they are in two different oxidation state, one is iron 2, another is iron 3। so তার ফলে এটাকে আমরা বলছি মেটাল টু মেটাল চার্জ ট্রান্সফার, এবং এখানে এই ইলেকট্রন ট্রান্সফারটা ঘটছে থ্রু দ্য when they are combined with a intermediate bridging ligand। এখানে আমরা দেখতে পাচ্ছি the color arises because there is an overlap between the orbitals on the two or more metal atoms with difference valence set। এখন যেহেতু ডিফারেন্স ভ্যালেন্স স্টেটে এরা রয়েছে, সো তার ফলে এটাকে আমরা বলছি ইন্টারভ্যালেন্স চার্জ ট্রান্সফার, বিকজ টু ডিফারেন্ট ভ্যালেন্সি অর অক্সিডেশন স্টেট অফ দ্য মেটাল আয়ন ইজ ইনভলভড। এটা যখন এই ধরনের ট্রানজিশন হতে হবে, অবভিয়াসলি দুটো মেটাল আয়নকে দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে থাকতে হবে, তার কারণ দুটো যদি সেম অক্সিডেশন স্টেটে থাকে তাহলে দুজনেরই যেহেতু ইলেকট্রনিক কনফিগারেশন আইডেন্টিক্যাল, সো তার ফলে তাদের মধ্যে ইলেকট্রন ট্রান্সফারের প্রবাবিলিটি থাকবে না। ইলেকট্রন ট্রান্সফার হতে পারবে তখনই যখন দুটো মেটাল আয়ন দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে থাকবে। সেই জন্য যখন এই ধরনের মেটাল টু মেটাল চার্জ ট্রান্সফার হয়, সো মোস্ট অফ দি কেসেস সেখানে দুটো মেটাল আয়ন ইনভলভ থাকে, তারা দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে যেহেতু থাকে, সেই জন্য এটাকে বলা হয় ইন্টারভ্যালেন্স চার্জ ট্রান্সফার। তবে অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এখানে যেমন এই ওভারল্যাপ বিটুইন দ্য টু মেটাল সেন্টার অকার্স থ্রু আ ব্রিজিং লাইগ্যান্ড, অনেক ক্ষেত্রে কিন্তু দেয়ার মে বি ডাইরেক্ট ওভারল্যাপ। যেমন I3 মাইনাসের ক্ষেত্রে, যদিও সেখানে মেটাল আয়ন ইনভলভ নয়, কিন্তু I3 মাইনাসের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে ইন্টারভ্যালেন্স চার্জ ট্রান্সফার ঘটে বিটুইন দ্য আয়োডিন সেন্টার, বিকজ ইট ইজ এ কম্বিনেশন অফ I মাইনাস অ্যান্ড I2। সো একটাকে যদি আমি I মাইনাস এন ধরি, তার মানে আমি যদি ফর্মালি ধরি একটা হচ্ছে I মাইনাস, তার সঙ্গে কম্বিনেশন অফ I2, সো এখানে এই আয়োডিন সেটা রয়েছে ইন জিরো ভ্যালেন্স স্টেট, আর এটা রয়েছে ইন -1 অক্সিডেশন স্টেট। সো তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেয়ার মে বি ইলেকট্রন ট্রান্সফার বিটুইন দিস টু সেন্টার, এবং যেহেতু দুটো ডিফারেন্ট সেন্টার এখানে ইনভলভ, সো দিস ইজ অলসো কল্ড ইন্টারভ্যালেন্স চার্জ ট্রান্সফার। যদিও এটা এক্ষেত্রে ট্রানজিশন মেটাল আয়ন বা কোনো মেটাল আয়ন ইনভলভ নয়, বাট স্টিল দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্টারভ্যালেন্স চার্জ ট্রান্সফার। সো থার্ড যে ক্যাটাগরিটা আমরা চার্জ ট্রান্সফার ট্রানজিশনের ক্ষেত্রে দেখতে পাই, দ্যাট ইজ কল্ড মেটাল টু মেটাল চার্জ ট্রান্সফার or intervalence charge transfer, that means MMCT or IVCT। fourth যে টাইপটা আমরা দেখতে পাই, that is called ligand to ligand charge transfer or LLCT। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে একটা লিগ্যান্ডের
ডিফারেন্ট অক্সিডেশন স্টেটের মধ্যে ইন্টারনাল ইলেকট্রন ট্রান্সফার হতে পারে। ধরা যাক দুটো লিগ্যান্ড প্রেজেন্ট, তার মধ্যে একটা রয়েছে রিডিউসড ফর্মে, একটা রয়েছে গ্রাউন্ড স্টেটে, সো তাদের মধ্যে ইন্টারনাল ইলেকট্রন ট্রান্সফার হতে পারে, বা একই লিগ্যান্ডের মধ্যে ইন্টারনাল ইলেকট্রন ট্রান্সফার হতে পারে। তো সেই ধরনের ট্রান্সফারকে আমরা বলি এলএলসিটি। যেমন ধরা যাক থায়োসায়ানেটের ক্ষেত্রে এদের ক্ষেত্রে ইন্টারনাল চার্জ ট্রান্সফার ট্রানজিশন হতে পারে। যদিও এই ধরনের চার্জ ট্রান্সফারের উদাহরণ কম্পারেটিভলি কম, ফলত এইটা নিয়ে আমরা খুব বেশি সেই জন্য আলোচনার মধ্যে যাব না। তাহলে এই চার্জ ট্রান্সফার ট্রানজিশনের ক্যারেক্টারিস্টিক থেকে আমরা কতগুলি সিম্পল কনক্লুশনে পৌঁছতে পারি। যেমন ধরা যাক ফর দ্য লিগ্যান্ড টু মেটাল charge transfer bands will increase in energy in the sequence I minus less than Br minus less than Cl minus less than F minus provided the metal remains same। তার কারণ হিসেবে আমরা যেটা বলতে পারি যে ইজ অফ অক্সিডেশন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইজ অফ অক্সিডেশন অফ দ্য লিগ্যান্ড সেটা ফলো করছে। আমরা যদি একটু একটা সিম্পলিফাইড চার্জ ট্রান্সফার ট্রানজিশনের ডায়াগ্রামের রেসপেক্টে এই ঘটনাটা ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে যদি মেটাল সেটা যদি সেম থাকে Mn প্লাস, তাহলে তার অ্যাকসেপ্টর অরবিটাল সেটার এনার্জি আইডেন্টিক্যাল থাকবে ফর অল দিস কমপ্লেক্স। বাট ফর আয়োডো কমপ্লেক্স, দিস ইজ আয়োডাইড, তার থেকে ব্রোমাইড তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফলত তার ডোনার অরবিটাল তার এনার্জি ডেফিনেটলি আয়োডাইডের চেয়ে লোয়ার এনার্জিতে হবে। ক্লোরাইড তার এনার্জি আরো কম হবে, এবং ফ্লোরাইড তার এনার্জি আরো কম হবে। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ডোনার টু অ্যাকসেপ্টার এদের মধ্যে যে এনার্জি গ্যাপ সেটা কিন্তু ক্রমাগত ইনক্রিজ করছে, এবং ফলত আমরা দেখতে পাবো যে চার্জ ট্রান্সফার ব্যান্ডের যে এনার্জি সেটা কিন্তু ক্রমশ ইনক্রিজ করছে। এই ঘটনাটা আমরা অন্য আর একটা কমপ্লেক্সের ক্ষেত্রেও দেখতে পাই। যেমন আমরা দেখেছি যে HgCl2 that is white in color, whereas HgI2 that is red in color। তার কারণ এখানে একটা ক্ষেত্রে আয়োডাইড, আমরা যদি দুটোর ক্ষেত্রে আমরা দুটোই হচ্ছে আমাদের লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার ট্রানজিশন ঘটছে। সো এখানে যদি আমরা ধরে নিই যে মার্কারি তার অ্যাকসেপ্টর অরবিটাল দুটোই রয়েছে সেম এনার্জিতে, যেহেতু ইন বোথ দ্য কেসেস মার্কিউরিক আয়ন ইজ ইনভলভড Hg2+, কিন্তু একটা ক্ষেত্রে আয়োডাইড তার ক্ষেত্রে সেটা তার ডোনার অরবিটাল, যেখানে ক্লোরাইডের ক্ষেত্রে তার চেয়ে ডোনার অরবিটাল ডেফিনেটলি এট লোয়ার এনার্জি। ফলত মার্কিউরিক আয়োডাইডের ক্ষেত্রে যদিও ইলেকট্রনিক ট্রানজিশন আর চার্জ ট্রান্সফার ট্রানজিশনটা ইনভিজিবল রিজিয়নে ঘটতে পারছে, কিন্তু এটার ক্ষেত্রে আউট অফ ভিজিবল রিজিয়নে ঘটছে, যেহেতু এখানে এনার্জি ডিফারেন্সটা আর সেপারেশনটা হাই। সো তার ফলে ইট অকার ইন দ্য ভিজিবল রিজিয়ন অ্যান্ড ইন্টেন্স রেড ইন কালার, whereas it occurs in the UV region and white in color. So এটা আমরা দেখতে পাই। The same is true for AgCl, AgBr and AgI
এক্ষেত্রে আমরা দেখেছি কালার ইন্টেন্সিটি ক্রমশ ইনক্রিজ করছে, দ্যাট মিনস হোয়াইট থেকে লাইট ইয়েলো সেখান থেকে ডিপ ইয়েলো। তার কারণ এটা এটা হচ্ছে ভিজিবল রিজিয়ানে অনেকটা অংশ পড়ছে, whereas এটা কিন্তু আউট অফ ভিজিবল রিজিয়ানে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে ট্রানজিশনটা শিফট করে যাচ্ছে। দিস ইজ অলসো ট্রু ফর দ্য মেটাল অক্সিডেশন স্টেট অলসো। তার মানে যদি লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার ট্রানজিশনের কথা আমরা কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যদি লিগ্যান্ড সেম থাকে, দ্যাট মিনস ডোনার অরবিটাল সেম থাকে, তাহলে উইথ মোর রিডিউসেবল মেটাল the lower energy will be the ligand to metal transition energy. তার মানে আমরা দেখতে পাবো যদি মেটালের অক্সিডেশন স্টেট ইনক্রিজ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা লোয়ার এনার্জিতে মুভ করে যাবে। সো দ্যাট মিনস লিগ্যান্ড same for different metal oxidation state, the energy of transition will shift to lower energy with increase in metal oxidation state. তার কারণ হিসেবে আমরা যেটা বলতে পারি যে ক্ষেত্রে ডোনার অরবিটাল দ্যাট মিনস লিগ্যান্ড দুটো ক্ষেত্রেই সেম, কিন্তু একটা ক্ষেত্রে যদি এটার ক্ষেত্রে n প্লাস হয় এবং এটার ক্ষেত্রে যদি n+1 হয়, তাহলে ডিউ টু হায়ার চার্জ দিস মেটাল অরবিটাল ইজ এনার্জেটিক্যালি স্টেবিলাইজড। সো তার ফলে এক্ষেত্রে ট্রানজিশনটা হবে লোয়ার এনার্জিতে, এক্ষেত্রে ট্রানজিশনটা হবে হায়ার এনার্জিতে। সো দিস ইজ লোয়ার এনার্জি ট্রানজিশন। সো ফলত আমরা দেখতে পাবো যে মেটালের অক্সিডেশন স্টেটের উপর এটা ডিপেন্ডেন্ট, তবে দিস এফেক্ট ইজ ট্রু অর দিস স্টেটমেন্ট ইজ ট্রু হোয়ার দ্য এমএল বন্ড ইজ ফেয়ারলি আয়নিক, কিন্তু যেখানে হাইলি কোভ্যালেন্ট এমএল বন্ড সেখানে এই এফেক্টটা এতটা প্রমিনেন্ট নয়। তার কারণ সেখানে চার্জ অন দ্য মেটাল মে নট চেঞ্জ মাচ ইন এ সিরিজ, যেটা আয়নিক কমপ্লেক্সের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কোভ্যালেন্ট মলিকুলের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে এফেক্টটা এতটা প্রমিনেন্ট হবে না। যেখানে আর একটা জিনিস খুব উল্লেখযোগ্য, দ্যাট ইজ চার্জ ট্রান্সফার ট্রানজিশনস are not restricted by the selection rule that govern DD transition. তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে এক্ষেত্রে লিগ্যান্ড টু মেটাল বা মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মেটালের যে অ্যাকসেপ্টর অরবিটাল সেটা মোস্টলি ডি অরবিটাল, whereas যে লিগ্যান্ড অরবিটাল এই ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে বা যে লিগ্যান্ড অরবিটাল থেকে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে সেটা হচ্ছে মোস্টলি একটা লিগ্যান্ডের পি অরবিটাল। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ডিডি ট্রানজিশনের ক্ষেত্রে যে লাপোর্টের সিলেকশন রুল সেটা কিন্তু এখানে ভ্যালিড নয়, আর সেটা দ্যাট ইজ রিল্যাক্স, যেহেতু ডিফারেন্ট প্যারিটির মধ্যে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। সো তার ফলে probability of this electronic transition is very high and the absorption bands are very very intense compared to a pure DD transition. So the probability of these electronic transition
is high, and the absorption bands are intense. তো তার ফলে আমরা দেখতে পাই যে যেখানে এই ধরনের চার্জ ট্রান্সফার ট্রানজিশন ঘটে সেখানে কিন্তু কালার ইন্টেন্সিটি ইজ ভেরি হাই। এবার আমরা দেখে নিই যে এই ধরনের কমপ্লেক্সের ক্ষেত্রে কতগুলো চার্জ ট্রান্সফার ব্যান্ড অ্যাপিয়ার করতে পারে বা কোথা থেকে কোথায় ইলেকট্রনিক ট্রানজিশন হতে পারে। সে লেট আস টেক ML6 টাইপের কমপ্লেক্স। এখন এক্ষেত্রে মেটালের যে অ্যাকসেপ্টর অরবিটাল, those are d orbital এবং সেটাকে আমরা ধরে নিচ্ছি those are T2g or EG orbital। এখন যেহেতু ML6 টাইপের কমপ্লেক্স, সো তার ক্ষেত্রে তার মানে LGO যেগুলো সিগমা সিমেট্রিতে পার্টিসিপেট করতে পারে, those are তাহলে 6টা টোটাল হবে, 6টা লিগ্যান্ডের জন্য 6টা আমরা সিগমা সিমেট্রির অরবিটাল পাবো। দ্যাট মিন্স A1G, EG এবং T1U, 3 আর 2 5 একে 6। এখন এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা বলেছি যে সেম সিমেট্রির অরবিটালের মধ্যে ট্রানজিশন ইজ ফরবিডেন অ্যাকর্ডিং টু ল অফ সিলেকশন রুল। তার মানে যেহেতু অ্যাকসেপ্টর অরবিটাল হচ্ছে T2G আর EG, তার মানে যে সিগমা সিমেট্রির LGO থেকে ইলেকট্রন ট্রান্সফারটা টোটালি ফেভারেবল হবে, দ্যাট মিন্স দ্য সোর্স অফ চার্জ ট্রান্সফার ব্যান্ড দ্যাট মাস্ট বি T1U অরবিটাল। তার কারণ এর হচ্ছে ইউ সিমেট্রি, এর হচ্ছে জি সিমেট্রি। সো যেহেতু আমরা বলেছি যে চার্জ ট্রান্সফার ট্রানজিশন ইজ টোটালি অ্যালাউড ট্রানজিশন, সো তার ফলে দ্যাট মাস্ট ইনক্লুড ট্রান্সফার অফ ইলেকট্রন ফ্রম সিগমা সিমেট্রি T1U অরবিটাল টু T2G or EG অরবিটাল। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে যদি লিগ্যান্ড সেটা আর পাই সিমেট্রির অরবিটালও থাকে, তাহলে যদি পাই বন্ডিং সেট থাকে তাহলে পাই সিমেট্রির যে যে LGO গুলো হতে পারে, 6টা লিগ্যান্ড মানে পাই সিমেট্রির প্রত্যেক সিগমা সিমেট্রির পারপেন্ডিকুলারে 2টো করে অরবিটাল, 2টো করে পি অরবিটাল। তো তার মানে 6টা লিগ্যান্ডের জন্য টোটাল 12টা অরবিটাল। তার মানে আমরা দেখতে পাবো 4টে ট্রিপলি ডিজেনারেট পাই সিমেট্রি অরবিটাল আমরা পেতে পারি। দোজ আর T1G, T2G, T1U এবং T2U। তার মানে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা বলেছি যে চার্জ ট্রান্সফার ট্রানজিশন ইজ টোটালি অ্যালাউড ট্রানজিশন, তার মানে এখানে কেবলমাত্র T1U এবং T2U সিমেট্রি অরবিটাল থেকে মেটালের ডি অরবিটালে যদি ইলেকট্রন ট্রান্সফার হয় দ্যাট মাস্ট বি অ্যালাউড ট্রানজিশন। যেহেতু তাদের অপোজিট প্যারিটি, এটার ক্ষেত্রে ইউ সিমেট্রি, এটার ক্ষেত্রে জি, এখান থেকে কিন্তু ট্রানজিশনটা অ্যালাউড ট্রানজিশন, টোটালি অ্যালাউড ট্রানজিশন হতে পারবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন জেনারেল 4টে টাইপের লিগ্যান্ড টু মেটাল ট্রানজিশন হতে পারে। In general, 4 type of ligand to metal transition. So কি ligand metal T2G, so these are metal orbital and these are ligand orbital. ligand pi, এখানে আমরা obviously LMCT এর কথা কনসিডার করছি। so T2G to pi to T2G। দ্বিতীয় হচ্ছে EG to pi, 3 নম্বর হচ্ছে
এটা হচ্ছে পাই সিমেট্রি, দ্যাট মিনস এই T1 T2 এখান থেকে হবে। আর হতে পারে from the sigma symmetry orbital of LGO, that means এই T1 টা। और চতুর্থ যেটা হতে পারে that is EG from ligand LGO sigma symmetry। এখন তাহলে এই জেনারেল ডিসকাশন থেকে আমরা একটা স্পেসিফিক কমপ্লেক্সের ক্ষেত্রে চলে যাই, দ্যাট মিনস পারম্যাঙ্গানেট। আমরা দেখার চেষ্টা করি যে সেখানে কোথা থেকে কোথায় ইলেকট্রনিক ট্রানজিশন হচ্ছে, যার ফলে আমরা এই ধরনের পারম্যাঙ্গানেটের ইন্টেন্স পার্পল কালার দেখতে পাচ্ছি। তাহলে পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে এই ইলেকট্রনিক ট্রানজিশন বুঝতে গেলে আমাদের পারম্যাঙ্গানেট বা টেট্রাহেড্রাল কমপ্লেক্সের যে মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ডায়াগ্রাম সেটা একটু কনসিডার করতে হবে। সো আমরা যদি সেটা আঁকি তাহলে আমরা যেটা দেখতে পাবো যে মেটালের উপর যে অরবিটাল অ্যাভেলেবল, দ্যাট ইজ ND, যার মধ্যে রয়েছে T2 প্লাস E, N প্লাস 1 S, যার সিমেট্রি হচ্ছে A1, এবং N প্লাস 1 P, যার সিমেট্রি হচ্ছে T2। অন্যদিকে লিগেন্ডের ওপর যে এলজিও গুলো আমরা কনসিডার করব সেটা হচ্ছে যার সঙ্গে এদের সিমেট্রি ম্যাচ করবে। এবং সিগমা সিমেট্রিতে আমরা জানি যে পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে চারটে পারম্যাঙ্গানেটের কথা যদি আমরা কনসিডার করি তাহলে আমরা বলতে পারি যে সেখানে তিনটে অক্সিজেন ডাবল বন্ড ফর্ম করেছে, আর একটা হচ্ছে সিঙ্গেল বন্ড যেটা ও মাইনাস হিসেবে এক্সিস্ট করছে। তাহলে চারটে সিগমা বন্ড ফর্ম হয়েছে, এবং এখানে আমরা চারটে সিগমা সিমেট্রির এলজিও কথা কনসিডার করতে পারি। দোজ আর A1 and T2। আর একটু নিচে হবে এটা, A1 and T2। আর তিনটে অক্সিজেন পাই বন্ড ফরমেশনে পার্টিসিপেট করেছে। সো এই তিনটে যেগুলো পাই বন্ড ফরমেশনে পার্টিসিপেট করেছে, তাহলে এই প্রত্যেকটা অক্সাইড লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটো পাই সিমেট্রি অরবিটাল রয়েছে, হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দা সিগমা অ্যাক্সিস অর বন্ডিং অ্যাক্সিস। তার মানে তিনজনের ক্ষেত্রে টোটাল দুটো করে 3 দুগুণে 6টা পাই সিমেট্রির অরবিটাল আমরা পেতে পারি। সো তার মানে আমরা এটাকে যদি সেই পাই সিমেট্রি অরবিটাল গুলোর কথা কনসিডার করি, দ্যাট মিন্স T1 and T2। সো টোটাল 6টা। অবভিয়াসলি এর বাইরেও লিগ্যান্ডের ওপর আরো অরবিটাল প্রেজেন্ট, কিন্তু টু অ্যাভয়েড দ্য কমপ্লিকেসি সেগুলোকে আমরা এই মলিকুলার অরবিটাল ডায়াগ্রামের মধ্যে ইনক্লুড করছি না, শুধুমাত্র যেগুলো ইন্টারঅ্যাকশনে পার্টিসিপেট করছে সেগুলোই আমরা ইনক্লুড করছি। তাহলে আমরা যদি ইন্টারঅ্যাকশনের কথা কনসিডার করি তাহলে আমরা দেখব যে এখানে A1 সিমেট্রি অরবিটাল রয়েছে, এখানেও A1 সিমেট্রির এলজিও রয়েছে। সো তার ফলে এদের মধ্যে ইন্টারঅ্যাকশনের ফলে আমরা একটা A1 এবং একটা A1 স্টার অরবিটাল পাবো। তার সঙ্গে সঙ্গে T2 সিমেট্রি অরবিটাল রয়েছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা। তাহলে এদের মধ্যে ইন্টারঅ্যাকশনের ফলে দুটো T2 বন্ডিং সেট অফ অরবিটাল পাবো এবং দুটো T2 অ্যান্টি বন্ডিং সেট অফ অরবিটাল পাবো। সো দেয়ার ইজ এ T2, there is a T2, there is a T2 star, and here is a T2 star. সো তাহলে এখানে যদি আমরা এটাকে কনসিডার করি,
সো এইরকম টাইপের একটা ডায়াগ্রাম পাচ্ছি। আর বাকি যেগুলো পড়ে রইল তাদের যেহেতু সিমিলার সিমেট্রির অন্য কোনো অরবিটাল মেটালের উপর নেই, সো দে রিমেন অ্যাজ নন বন্ডিং। দ্যাট মিনস এখানে একটা ই সিমেট্রির অরবিটাল, সরি এটা এখানে কন্ট্যাক্ট নেই, সো তাহলে এখানে একটা ই সিমেট্রি অরবিটাল নন বন্ডিং হিসেবে পড়ে থাকবে, এখানে একটা T1 সিমেট্রি অরবিটাল নন বন্ডিং হিসেবে পড়ে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার এনার্জি যে অরবিটাল গুলো, দ্যাট মিনস এগুলো হচ্ছে মেটাল লিগ্যান্ড বেসড অরবিটাল, এগুলো হচ্ছে মেটাল বেসড অরবিটাল। সো তার মানে লিগ্যান্ড সেন্টার থেকে মেটাল সেন্টারে চারটে ট্রানজিশন হতে পারে। দ্যাট মিনস লিগ্যান্ড T2 থেকে যেটা হতে পারে, লিগ্যান্ড T2 থেকে মেটাল ই, লিগ্যান্ড T2 থেকে মেটাল T2 স্টার, এখানে দুটো, এবং লিগ্যান্ড T1 থেকে মেটাল ই এবং লিগ্যান্ড T1 থেকে মেটাল T2 স্টার। তার মানে আমরা এখানে চারটে ট্রানজিশন পেতে পারি। দ্যাট ইজ লিগ্যান্ড, এটা হচ্ছে এনার্জি নট ইন স্কেল, তাহলে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে চারটে ট্রানজিশন, লিগ্যান্ড T1 টু মেটাল ই, লিগ্যান্ড T1 টু মেটাল T2 স্টার, লিগ্যান্ড T2 টু মেটাল ই এবং লিগ্যান্ড T2 টু মেটাল T2 স্টার। এখন পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় চারটে ট্রানজিশনই ঘটে, কিন্তু এর মধ্যে সবচেয়ে মিনিমাম এনার্জিতে যে ট্রানজিশনটা ঘটে দ্যাট ইজ দিস ওয়ান, লিগ্যান্ড T1 টু মেটাল ই। সো তার ফলে আমরা দেখতে পাই যে এই ট্রানজিশনটাই হচ্ছে ভিজিবল রিজিয়নে আমাদের পড়ে, এবং দিস ইজ রেসপন্সিবল ফর দ্য ডিপ কালার অফ পারম্যাঙ্গানেট। That means ligand T1 to metal E transition is responsible for deep purple color of permanganate. এখানে একটা প্রশ্ন আমাদের স্বাভাবিকভাবেই মনে আসে যে ডাইক্রোমেট এবং পারম্যাঙ্গানেট আর ক্রোমেট এবং পারম্যাঙ্গানেট দুটোই হচ্ছে টেট্রাহেড্রাল কমপ্লেক্স। দুটোর ক্ষেত্রেই ধরা যাক আমরা যদি লিখি পারম্যাঙ্গানেট that involves a D0 metal ion, chromate that also involves a D0 metal ion, তাহলে দুটোর ক্ষেত্রে হয় there is a difference in color, কারণ দুটো ক্ষেত্রেই চার্জ ট্রান্সফার ট্রানজিশন হচ্ছে from ligand to metal। তাহলে দুটোর ক্ষেত্রে একটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পার্পল কালার, একটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো অর অরেঞ্জ কালার। সো হোয়াই দেয়ার ইজ এ ডিফারেন্স? তার কারণ হিসেবে আমরা যেটা বলতে পারি যে আমরা যদি এই ধরনের একটা ইলেকট্রনিক ট্রানজিশনের কথা কনসিডার করি, সে ধরা যাক যার ভিজিবল রেঞ্জটা শুরু হচ্ছে এখান থেকে, সো আমরা যদি ডাইক্রোমেটের চার্জ ট্রান্সফার ট্রানজিশনটা দেখি, দিস ইজ এ কোয়ালিটেটিভ পিকচার, দ্য অ্যাকচুয়াল পিকচার আমি জাস্ট জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। সো ডাইক্রোমেটের ক্ষেত্রে আমরা যদি চার্জ ট্রান্সফার ট্রানজিশনটা দেখি, তাহলে আমরা দেখব যে তার একটা টেল দ্যাট অ্যাপিয়ার্স ইন দ্য ভিজিবল রিজিয়ন, টেল অফ সিটি ট্রানজিশন অফ চার্জ ট্রান্সফার, দিস ইজ ফর ক্রোমেট। কিন্তু পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে আমরা যে দেখব যে তার ক্ষেত্রে কিন্তু তার অনেকটা অংশ ভিজিবল রিজিয়নে চলে আসছে। তার কারণ হিসেবে বলতে পারি যে যেহেতু এখানে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে তার অক্সিডেশন স্টেট ইজ হায়ার, oxidation state of manganese is higher, +7 compared to chromium which is +6. So oxidation state of manganese is higher
in permanganate than chromium in chromate. ফলত ডিউ টু হায়ার পজিটিভ চার্জ ডেন্সিটি, তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে অক্সাইড টু ম্যাঙ্গানিজ যে চার্জ ট্রান্সফার ট্রানজিশনটা হচ্ছে সেটা হচ্ছে লোয়ার এনার্জিতে কম্পেয়ার টু ক্রোমেট। তার ফলে ক্রোমেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে চার্জ ট্রান্সফার ট্রানজিশনটা সেটা হচ্ছে ইন দ্য ইউভি রিজিয়ান, তার একটা টেল কেবলমাত্র এসে পড়ছে ইন দ্য ভিজিবল রিজিয়ান, হোয়ারএজ আমরা দেখতে পাচ্ছি যে পারমাঙ্গানেটের ক্ষেত্রে তার কিন্তু অনেকটা অংশই এসে পড়ছে ভিজিবল রিজিয়ানে। তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে কিন্তু কালারটা অনেক মোর ইন্টেন্স পার্পল কালার দেন দ্য কালার অফ দ্য ক্রোমেট। সো সেই জন্য আমরা দুটোই D0 মেটাল আয়ন ইনকর্পোরেট করা হওয়া সত্ত্বেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুজনের কালার কিন্তু ডিফারেন্ট। ক্রোমেটের ক্ষেত্রে কালারটা হচ্ছে ইয়েলো, হোয়ারাস পারমাঙ্গানেটের ক্ষেত্রে ডিপ পার্পল। এর সঙ্গে সঙ্গে আরো কয়েকটা ক্যারেক্টারিস্টিক আমরা এই চার্জ ট্রান্সফার কমপ্লেক্সের ক্ষেত্রে দেখতে পাই। দ্যাট মিনস এফেক্ট অফ কোঅর্ডিনেশন নাম্বার। for LMCT, ligand to metal charge transfer. যদি আমরা একটা সিরিজ অফ কমপ্লেক্সের কথা কনসিডার করি, দ্যাট মিনস Ml2, Ml4 এবং Ml6, সেম মেটাল এবং সেম লিগ্যান্ড, তাহলে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই উইথ ইনক্রিজিং the number of ligands donating the charge to the central metal atom, it is expected to destabilize the metal orbital by virtue of repulsion between metal and ligand electron density. সো তার ফলে আমরা যেটা দেখতে পাবো যে যেহেতু কোঅর্ডিনেশন নাম্বার ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে মেটালের যে অ্যাকসেপ্টর অরবিটাল সেটা ডিস্টেবিলাইজড হচ্ছে। সো তার ফলে লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফারের ক্ষেত্রে তার যে ট্রানজিশনের এনার্জি সেটা ইনক্রিজ করবে। অথবা আমরা যেটা দেখতে পাবো যে লিগ্যান্ড টু মেটাল charge transfer band will decrease in energy as the coordination number is decreased. সো এটা আমরা ঘটতে দেখতে পাবো। মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফারের ক্ষেত্রে অবভিয়াসলি আমরা এতক্ষণ লিগ্যান্ড টু মেটালের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটতে দেখেছিলাম সেটা জাস্ট উল্টো ঘটনা আমরা দেখতে পাবো। ফর মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফার আমরা যেটা দেখতে পাবো যে the charge transfer band move to lower energy
as the oxidation state of the metal decreases, and as the ligand become more electronegative, তার কারণ যদি মেটালের অক্সিডেশন স্টেট ডিক্রিজ করে তাহলে তার যে ডোনার অরবিটাল তার এনার্জি ইনক্রিজ করবে, ফলত যেহেতু লিগ্যান্ড অরবিটাল আর অ্যাকসেপ্টর অরবিটাল সেম এনার্জিতে রয়েছে, ফলত তার সঙ্গে মেটাল অরবিটালের ডোনার অরবিটাল এবং লিগ্যান্ড অ্যাকসেপ্টর অরবিটালের মধ্যে এনার্জি গ্যাপ ডিক্রিজ করবে। সেই জন্য আমরা দেখতে পাবো যে চার্জ ট্রান্সফার ব্যান্ডটা লোয়ার এনার্জিতে চলে যাবে, মুভ করবে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ যদি মেটালস তার অক্সিডেশন স্টেট সেম থাকে কিন্তু লিগ্যান্ড যদি মোর ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে লিগ্যান্ড অরবিটাল স্টেবিলাইজ করবে, ফলত মেটাল অরবিটাল আর ডোনার অরবিটালের সঙ্গে অ্যাকসেপ্টর অরবিটাল এনার্জি গ্যাপ ডিক্রিজ করার কারণে তার ফলে দেখতে পাবো যে চার্জ ট্রান্সফার ব্যান্ডটা লোয়ার এনার্জিতে মুভ করে যাবে। আর সেকেন্ড যেটা ঘটতে দেখতে পাবো যে মুভ টু হায়ার এনার্জিস with as the coordination number decreases। এক্ষেত্রে আমরা দেখতে পাবো কোঅর্ডিনেশন নাম্বার কমার সঙ্গে সঙ্গে রিপালশন ডিক্রিজ করবে, সো মেটাল অরবিটাল বিকাম মোর স্টেবিলাইজড, তার ফলে মেটাল এবং লিগ্যান্ড অরবিটালের মধ্যে আর ডোনার এবং অ্যাকসেপ্টর অরবিটালের মধ্যে গ্যাপ ইনক্রিজ করার ফলে সেটা মুভ করে যাবে হায়ার এনার্জিতে। ফলত ইন নেচার আমরা এই ধরনের অনেক কমপ্লেক্স দেখতে পাই যেখানে চার্জ ট্রান্সফার ট্রানজিশনের জন্য ইন্টেন্স কালার ডেভেলপ করে এবং যেগুলোকে আমরা জেনারেলি পিগমেন্ট হিসেবে ইউজ করে থাকি। এই ধরনের কমপ্লেক্সের উদাহরণ ইনক্লুডস দ্য এক্সাম্পলস includes cadmium sulfide, mercuric sulfide, Naples yellow, that means Pb3 SbO4 whole twice, or PbO, or lead chromate which is deep yellow in color, or red and yellow iron oxide। এবং এদের প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় all this includes ligand to metal charge transfer ট্রানজিশন। এদের প্রত্যেকের ক্ষেত্রেই লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার ট্রানজিশন এবং তার জন্য এদের ইন্টেন্স কালার দেখতে পাওয়া যায়। ক্যাডমিয়াম সালফাইড ইজ ইন্টেন্স ইয়েলো ইন কালার, লেড ক্রোমেট ইজ ইন্টেন্স ইয়েলো ইন কালার, ফলত এগুলোকে আমরা পিগমেন্ট হিসেবে অনেক ক্ষেত্রেই ইউজ করতে পারি। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য চার্জ ট্রান্সফার ট্রানজিশন, যেটা আমরা আমাদের বিভিন্ন ট্রানজিশন মেটাল কমপ্লেক্সের ক্ষেত্রে দেখতে পাই।